বন্ধুরা, আগামীকাল গুরু পূর্ণিমা। আপনারা যদি আপনাদের সংসারের মঙ্গল চান তাহলে এই পবিত্র একটি দিনে এই উপায়টি অবশ্যই করুন। আপনারা আপনাদের বাড়ির রান্নাঘরের চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস। গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থপ্রাপ্তির যোগও সৃষ্টি হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, আগামীকাল গুরু পূর্ণিমা। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথি আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমার নামে পরিচিত। হিন্দুদের কাছে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও এই দিনে হিন্দু ধর্মের গুরু মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছেন। তাকে বিশ্বের প্রথম গুরু বলেই মনে করা হয়, তাই এই তারিখটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত। গুরু পূর্ণিমা একটি অত্যন্ত পূর্ণ তিথি এবং এই পূর্ণিমায় স্নান, দান, পূজা অর্চনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পূজা অর্চনার পাশাপাশি এই পূর্ণিমার পূর্ণ তিথিতে এই বিশেষ উপায়টি যদি করে থাকেন তাহলে আপনাদের বাড়ি থেকে নানা প্রকার বাস্তু দোষ যেমন দূর হবে, তেমনই ফেরাতে পারবেন আপনার সৌভাগ্য এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। এছাড়াও এই উপায়টি সঠিকভাবে প্রয়োগ করলে কর্মজীবনে আসবে অসাধারণ সাফল্য। উচ্চ শিক্ষা, চাকরি বা ব্যবসাতে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেগুলোও কেটে যাবে এবং এই উপায়টি এতটাই সহজ যে যে কোনো ব্যক্তি এই উপায়টি করতে পারবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন আর দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পারলে সবার জানার সুবিধার্থে শেয়ার অবশ্যই করে দেবেন। এই উপায়টি আপনাকে করতে হবে আগামীকাল বৃহস্পতিবার দিন পূর্ণিমা তিথি থাকাকালীন। এবার আমি বলে দেব কিভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। পূর্ণিমার দিন চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে। অনেকেই এই গুরু পূর্ণিমার দিন উপবাস পালন করে থাকেন, তাই এই দিন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অধিক পূর্ণ ফল লাভ করা যায়। তাই এই দিনে স্নানেরও বিশেষ মাহাত্ম্য আছে। এই দিন গঙ্গা স্নান করলে সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই শুভ তিথিতে গুরুদেব পুজো করলে শুধু গুরুই নয়, ভগবানের কৃপা লাভও পাওয়া যায়। গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদেবের পূজা করা হয় এবং তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে নেওয়া হয়। প্রথম যে কাজটি আপনাদের করতে হবে তা হলো এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না এবং ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান সেরে নেবেন। যদি এই দিন গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি কাছে পিঠে গঙ্গা বা কোনো পূর্ণ নদী না থাকে তাহলে নিজের ঘরেই স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য হলুদ এবং কর্পূর মিশিয়ে স্নান করবেন এবং স্নানের পর পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরে গায়ে, মাথায়, বস্ত্রে গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন সকালে জলের মধ্যে হলুদ মিশিয়ে বাড়ির মুখ্য দরজা বা সদর দরজার দুপাশে সেই হলুদ মোশানো জল দিয়ে ধুয়ে দেবেন। এরপর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন। এই দিন মা লক্ষ্মীর জন্য একটি হলুদ ফুলের মালা নিয়ে আসবেন। এই দিন চেষ্টা করবেন মাকে হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল নিবেদন করতে। আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি নিখুঁত পান নিবেদন করবেন। দেখবেন পানটির মধ্যে যেন কোনো রকম ছেঁড়া, ফাটা বা কাটা দাগ না থাকে। এবার এই পানটির মধ্যে দিয়ে দেবেন একটি 16 আনা বা 1 টাকার কয়েন, একটি পদ্মবীজ, একটি এলাচ, একটি গোমতী চক্র এবং একটি হলুদের গাঁট, আর দেবেন সামান্য পরিমাণে অক্ষত আতপ চাল। বন্ধুরা, এই প্রত্যেকটি জিনিসই হলো মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। তবে দেখবেন বন্ধুরা, 1 টাকার কয়েনটি যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয় এবং প্রত্যেকটি জিনিসের উপরে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। প্রত্যেকটি সামগ্রীর উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। বন্ধুরা, এই দিন গুরুর চরণ পুজো করতে হয়। গুরু পূর্ণিমা হলো গুরু ও শিষ্যের মধ্যে বিশ্বাস ও উপাসনার দিন। এই দিন নিজের গুরুদেবকে হলুদ রঙের বস্ত্র, হলুদ ফল এবং হলুদ মিষ্টি উপহার হিসেবে দেওয়া উচিত, কারণ এই দিনটি যেহেতু গুরুর উপর সমর্পিত। তাই যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা এই দিন গুরুর গৃহে
যান, গুরু দর্শন, গুরু সেবা করা একান্ত কাম্য। গুরুকে প্রণাম করুন এবং গুরুর পুজো করুন, গুরুর আশীর্বাদ নিন। এর সাথে গুরুর মন্ত্র জপ করতে হয়। যাদের গুরু নেই বা গুরু মন্ত্রে দীক্ষিত নন তারা ভগবান শিব ঠাকুরের পূজা করতে পারেন, কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন আদি গুরু। তাই যদি আপনাদের গুরু না থাকে তাহলে দেবাদিদেব মহাদেবের পুজোও করতে পারেন। ভগবান বিষ্ণুর এক অংশ বেদব্যাসজি ছাড়া গুরু পূজা সম্পূর্ণ হয় না। তাই এই দিনে প্রথম গুরু মহর্ষি বেদব্যাসের পুজো করা উচিত। এই দিন নারায়ণ ভগবানের পুজো করাও খুবই ভালো। এই দিন হলুদ ফল, হলুদ মিষ্টি এবং হলুদ ফুল দিয়ে নারায়ণ ভগবানের পুজো দিতে পারলে জীবনের অর্থ সংক্রান্ত যাবতীয় বাধা দূর হয়। পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণ ভগবানের হলুদ রঙের মিষ্টি ও হলুদ ফুল দিয়ে আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এবং যে গৃহে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বদাই বিরাজমান থাকে। সেই বাড়িতে কখনোই কোনো রকম অশান্তি থাকে না এবং সমস্ত নেতিবাচকতা দূরে চলে যায়। বন্ধুরা, এরপর যে কাজটি আপনারা করবেন সেটি করতে হবে সন্ধেবেলায়। সন্ধেবেলায় যখন সন্ধ্যা দিতে যাবেন তখন নিত্য সন্ধ্যা যেরকম দিয়ে থাকেন তেমনই দিয়ে নেবেন। তুলসী তলায়ও সারা ঘরে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে নেবেন। এরপর সব কিছু হয়ে যাওয়ার পর যখন আপনি ঠাকুর ঘর ছেড়ে দেবেন তখন আপনি মা লক্ষ্মীর চরণের কাছে রাখা সেই সামগ্রীগুলি তুলে নেবেন। এরপর সেই সামগ্রীগুলি আপনি হাতের মুঠোয় নিয়ে সোজা চলে যাবেন আপনার বাড়ির রান্নাঘরে। বন্ধুরা, এতক্ষণে হয়তো পানটি শুকিয়ে যাবে, তাই পানটি ছাড়া বাকি সামগ্রীগুলো আপনার হাতের মুঠোয় নিয়ে রান্নাঘরে যে চালের পাত্রটি আছে সেই চালের পাত্রের মধ্যে মিশিয়ে দেবেন। বন্ধুরা, চালকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। এই কারণেই বাড়িতে বলা হয় চালের ভাণ্ডার কখনোই খালি রাখতে নেই। চালের পাত্রকে বলা হয় মা অন্নপূর্ণার ভাণ্ডার। তাই বন্ধুরা, সব সময় বলা হয় বাড়িতে কখনোই আটা বা চাল একেবারে শেষ হতে দেওয়া উচিত নয়, কারণ এর ফলে পরিবারের নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং এর ফলে দারিদ্রতা লেগেই থাকে। যখন এই কাজটি করবেন তখন যেন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক সময় রান্নাঘরে এঁটো বাসন রেখে দেওয়া হয়, এটি যেন না থাকে এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং বন্ধুরা, এই দিন রান্নাঘরে ভুলেও কোনো আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না। বন্ধুরা, নারায়ণ ভগবান এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই জিনিসটি চালের পাত্রে রাখার ফলে বাড়িতে কখনো অন্নাভাব হবে না এবং এর সাথে সাথে প্রচুর অর্থ প্রাপ্তির যোগও সৃষ্টি হবে। তবে উপায়টি করবার সময় খেয়াল রাখবেন, এই উপায়টি যখন করবেন তখন বাড়ির সদস্য ছাড়া বাইরের অন্য কোনো লোক যেন আপনাকে দেখতে না পায়, অর্থাৎ বাইরের লোকচক্ষুর অন্তরালে এই উপায়টি করতে হবে। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। তাই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।